কতক্ষণ কথা বলা যাবে আপনি মোটামুটি? যতক্ষণ চাচ্ছেন, একটু আলোটা যতক্ষণ থাকে, কোনো সমস্যা নেই। আপনি যে কোনোভাবে শুরু করতে পারেন। আমি একদম রেডি আছি। রোলিং তাই? হয়ে গেছে, হ্যাঁ। তুমি কিছু কথা আমাকে বলবে না? আহ, স্যার মানে আমার যেটা মনে হয় যে একটা সময় যদি একটা সিঁড়ি যদি আমাদের যেমন এই সিঁড়িতে 22টা ধাপ থাকে, যদি সেটা আরও বেশি বড় হতো, মানে 22,000 ধাপ, যদি পেরিয়ে এসে একটু পিছন দিকে বা পেছন দিকে বা নিচের দিকে যদি তাকান, তখন কি কোনো জায়গা থেকে মনে হয় যে মানুষ আসলে আপনার সাথে যারা চলেছে বা আপনার আগে যারা গেছে, পিছনে যারা আসছে, এরা ঠিক যেমন তেমন না অন্যরকম হলে ভালো ছিল? এই ঘটনাটা আসে কিনা? ক্রমাগত তুমি মানে বাংলাদেশের প্রসঙ্গটাকে বা মানুষ সমাজে স্থিত এই এই অবস্থাটাকে তুমি ঠিক মানতে চাইছো না। হিউম্যান নেচার ইন জেনারেলে যাচ্ছ সমাজে। এগুলো করো না কিন্তু, এটা আমি বলছি না, এটা আমি বলছি না। হ্যাঁ, আমি কিন্তু নির্দিষ্ট করেই কথা বলার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, আমি খুব যে বিষয় নিয়ে কথা বলতে চাই সে বিষয়টা যতক্ষণ পর্যন্ত আমি স্পষ্ট করে বুঝতে না পারি যে কী বিষয়ে কথা বলতে যাচ্ছি, আমি কোনো কথা শুরু করতে পারি না। এটা আমার একটা অভ্যেস বটে। সেদিক থেকে আমি যাকে বলা যায় একবার কংক্রিট চিন্তা এটাই করতে চাই। মানুষ সম্বন্ধে কথা কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি বুঝতে পারি যে এটা এই আকাশের মতো বিস্তৃত, তার কোনো কিছু নেই। মানে কথা বলা যাবে এবং কথা চালিয়ে যাওয়া যাবে, ঘন্টার পর ঘন্টাও কথা বলা যাবে এবং তারপর নানান দ্বিমত থাকবে, নানান ত্রিমত থাকবে, চতুর্মত থাকবে, অনেক কিছুই থাকবে। সেটা শেষ পর্যন্ত কিছু দাঁড়ায় না। তার চেয়ে তো সবচেয়ে ভালো হচ্ছে মানুষকে কোনো একটা জায়গায় দাঁড় করিয়ে ফেলা আর কি। তা সেখানে আমি দাঁড় করাতে গেলে প্রথমে আমি বুঝতে পারছি যে মানুষকে সমাজের বাইরে ভাবা যাচ্ছে না আর কি। মানুষকে ভাবতে হচ্ছে মানুষ নিজে যে সংগঠন তৈরি করেছে বা নিজে যে বসবাস করবার জন্য যে বন্দোবস্তটা করে নিয়েছে, তার আগে যে মানুষ ছিল তাকে পশু বলাটাই উচিত। সেই মানুষকে নিয়ে অনেকে অনেক রকম স্বপ্ন-টপ্ন ইত্যাদি অনেক কিছুই বলেছে। হ্যাঁ, রুশো যেমন বলেছে যে হ্যাঁ, ব্লেসেড ব্রুট বলেছেন আর কি মানুষকে। প্রকৃতিতে যে মানুষ তখনও মানুষ হয়নি, প্রকৃতির মধ্যে আছে, প্রকৃতির রাজ্যে একটা সাধারণ একটা অন্যান্য প্রাণীর মতো মানুষও একটা প্রাণী আছে। সে সেই যে বর্বরটি, সেই বর্বরটি বড়ই সরল এবং বড়ই পবিত্র এইভাবে দেখতে চেয়েছে। মানুষ যা কিছু পরবর্তীকালে ভালো মন্দ সবটাই অর্জন করেছে সমাজের ভিতরে এসে অন্য মানুষদের সঙ্গে বসবাস করতে গিয়ে। সেই জন্য কিন্তু এইখান থেকে ভাবার চেষ্টাটা অনেক দার্শনিক করেছেন। এটা হবস এই চেষ্টা করেছেন কেমন করে রাষ্ট্র তৈরি হলো, এই চেষ্টা লক চেষ্টা করেছেন কেমন করে রাষ্ট্রের সূত্রপাত হলো, এটা বলবার চেষ্টা করেছেন রুশো কেমন করে রাষ্ট্রের সূত্রপাত হলো। আমার মনে হয় যে তারাও বোধহয় এইভাবেই চিন্তা করতে চেয়েছেন যে রাষ্ট্রের সূত্রপাতের আগে কোনো একটা সংগঠনভাবে দলগত যেভাবেই বলি, হয়তো রাষ্ট্র প্রথমেই তৈরি হয়নি, হয়তো সমাজ আগে তৈরি হয়েছে, সমাজে হয়তো আগে তৈরি হয়নি, হয়তো গোষ্ঠী তৈরি হয়েছে, ট্রাইব তৈরি হয়েছে। এইভাবে তো মানুষ আস্তে আস্তে এগিয়ে এসেছে। তো তো এইখানে আসার পরে আজকে একটা ব্যাপার হচ্ছে মানুষের জগতের বাইরে মানুষ এখন আর কোনো কিছু ভাবতে পারবে না। আমরা যেটাই ভাবি না কেন আমাদের শেষ রেফারেন্স হচ্ছে মানুষ। অন্তত আমার কাছে তো তাই আর কি। আমি প্রকৃতি নিয়েই ভাবি আর যা কিছু নিয়েই চিন্তা করি না কেন, আমি শেষ পর্যন্ত বুঝতে পারি যে আমার সর্বশেষ চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মানুষই আর কি। স্যার এটা কি সান্ত্বনা আপনার? হ্যাঁ, এটা কি আপনার সান্ত্বনা যদি বলি? এটা আমার মোটেই সান্ত্বনা নয়, কারণ এটা আমার কাছে অত্যন্ত মানে যাকে বলা হয় যে স্টার্ক রিয়েলিটি। অর্থাৎ এর চাইতে কঠিন রিয়েলিটি আর কিছুই নাই যে মানুষই আমার কাছে শেষ প্রশ্ন। কারণ বাকিটা সম্পূর্ণই বরং মানুষ নিজে আত্মসান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, আশ্রয় নেওয়ার চেষ্টা করে, কোনো কিছু নির্ভর করে চেষ্টা করে। কিন্তু মানুষের জগৎটা তাকে মোকাবেলা করতেই হবে আর কি। মানুষের বাইরে মানুষের আগ্রহ যদি কিছু থাকে, সে আগ্রহ আমি মানি না এবং আমি মনে করি সে আগ্রহ ছদ্মবেশী আগ্রহ। আর শেষ পর্যন্ত ওই ছদ্মবেশের ভেতর থেকেও মানুষ সামনে চলে আসে আর কি। কাজে এইভাবে ভাবতে হয়। এখন আমি আজকের সময়টার কথা বলছি আর কি। আজকের সময়কেও ঠিক মানুষকে ওইভাবে জীবনযাপন করতে হচ্ছে। তাতে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে আসছে, মানুষ প্রকৃতি থেকেই এসেছে, এটা ঠিক কথা। হ্যাঁ, আমি এর উপরে আর কোনো কিছু ভাবতে
প্রস্তুত নই, যে তাকে তৈরি করে পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ, তাকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছে, এইভাবে মানুষকে দেখতে আমি রাজি নই। কিন্তু স্যার একটা ব্যাপার যদি বলি আজকে, যে আপনি যেভাবে ভাবছেন হুম, হুম, মানুষকে, হুম, আর বাস্তবতা আমরা মানুষকে যেভাবে দেখছি, হুম। এই দুটোর মধ্যে আপনি কোনো জায়গায় কোনো রকম ফারাক খুঁজে পান না? না, আমি কোনো ফারাক খুঁজে পাই না, কারণ আমি যে কথাটা বলতে শুরু করেছি, এই কথাটা যদি আমি আরও কিছুক্ষণ বলতে পারি, তাহলে নিজেই বোঝা যাবে যে ফারাক টারাক কিছু নেই। আমি ঠিক 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 ঠিকই পরপর ধরে ধরেই কথাটা বলছি আর কি। হ্যাঁ, তো যে কথাটা একটু আগে বলছিলাম যে আহ, আহ, মানুষকে একটা সময় মানুষ বলা যেত না, কোনো একটা সময় থেকে তাকে মানুষ বলা শুরু হয়েছে। এই কথাটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে সে প্রকৃতিরই প্রকৃতি থেকেই সে এসেছে। হ্যাঁ, এ কথাটা কিন্তু একটা কথার কথা হিসেবে বলছি না। আমি বলছি যেমন করে একটা গাছ তৈরি হয়েছে, যেমন করে পানি প্রাকৃতিক, যেমন করে পাথর প্রাকৃতিক, ঠিক তেমনি করে মানুষও একদিক থেকে একটা প্রাকৃতিক জিনিস আর কি। তা যদি হয় তাহলে আমরা যে সমস্ত ভাগ টাগগুলো করে থাকি, এটা দীর্ঘ দীর্ঘ দীর্ঘদিনের বিবর্তনের ফল। একটা সময় এসে দেখা গেছে যে অচেতন পদার্থ থেকে চেতনার দিকে এগিয়ে আসছে। চেতনা অতি নিম্ন স্তরের, অর্থাৎ জড় পদার্থ থেকে জীব জন্ম হচ্ছে। ওইখান থেকে আমি এর বাইরে কিন্তু আমি আর কিছু দেখছি না, এই জড়ই দেখছি। হ্যাঁ, জড়ের সংগঠনটাই জটিল হতে হতে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেমন জড় আর জড় থাকছে না। এটা নিয়ে দর্শনীয় বিজ্ঞানে বহু প্রশ্ন আছে। হ্যাঁ, বহু প্রশ্ন আছে, জীবনের সূত্রপাত কী করে আর কি। সেটা কি বাইরের কোনো জগৎ থেকে এসেছে, নাকি এই যে জড়জগৎ, এই জড়জগতই একটা পর্যায়ে গিয়ে প্রাণ সৃষ্টি করেছে? প্রাণটা এলো কোথা থেকে? মহাবিপদে পড়েছে দার্শনিকরা, মহাবিপদে পড়েছেন বিজ্ঞানীরা। শুরু করব কোন জায়গা থেকে? এই যে প্রাণটা শুরু শুরু মুরগির দিয়ে তারপর ডিম পারবো, মুরগির ডিম পাবো, নাকি ডিমটা আগে পেয়ে তারপরে মুরগিটা পাবো? এটা নিয়ে খুব সমস্যা আর কি। মানুষটিও ঠিক ওই একই ব্যাপার আর কি। আমার কিন্তু পরিষ্কার, আমি একদিক থেকে আমার কাছে মনে হয়, লোকে আমাকে যাই বলুক আর কি, আমার মনে হয় প্রকৃতি থেকেই মানুষ এসেছে আর কি। প্রকৃতি থেকে প্রথম যে মানুষটি দেখা দিয়েছে, তার চেতনার স্তর এতই নিচে যে তাকে প্রায় অন্যান্য জড় পদার্থ বা জড় পদার্থ থেকে সামান্য চেতনা সম্পন্ন যে জৈব পদার্থ, তা থেকে সামান্যই পার্থক্য করা যায়। এবং তারপর থেকে এই পর্যন্ত এই দীর্ঘ মহাযাত্রা হচ্ছে। এই জিনিসটারই বিবর্তনের পর বিবর্তন। আজকে যে সভ্যতা দেখছি, আজকে যে সমাজ দেখছি, আজকে যে রাষ্ট্র দেখছি, আজকে যে দর্শন দেখছি, বিজ্ঞান দেখছি, সৌন্দর্য দেখছি, যা কিছু দেখছি সবই মানুষকে এই বিবর্তনের ভিতর থেকে এসেছে আর কি। এইটা খুব বড় ব্যাপার। কাজে এর মধ্যে একটা বাধ্যতা আছে। আমি অন্যভাবে বদলে যাব এটা কিন্তু নয়। সেই জন্য মানুষের যে স্বভাবের কথা বলা হয় আর কি, তার কারণটা এইখানটায়। এই যে বিবর্তনটা হচ্ছে, এটা মানুষের হাত নেই। প্রকৃতি থেকে মানুষ যদি যখন প্রথম তৈরি হলো, সে বলছে আমি আর পারবো না, এখানেই থাকবো, এটা মানুষের বলার সাধ্য ছিল না। মানুষ এখান থেকে উঠতে হয়েছে তাকে, বা নামতে হয়েছে, যাই হোক, তাকে বদলাতে হয়েছে। বদলাতে 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 তার শেষ পর্যন্ত তাকে আধুনিক মানুষ হতে হয়েছে। আধুনিক মানুষ হওয়ার আগেও তাকে প্রাচীন জগতের মানুষ হতে হয়েছে, মধ্যজগতের মানুষ, মধ্য যুগের মানুষ হতে হয়েছে, এই কালের মানুষ হয়েছে। সবই বদলানো মানুষ একটা জায়গা থেকে এসেছে। কিন্তু স্যার তখনও তো সমাজ ছিল। তখনও সমাজ ছিল, সেই জন্য তার সেখানকার সমাজ আলাদা। তারও আগে যে সমাজ, তাও আলাদা। হ্যাঁ, তার মানে এই বিবর্তনের কথাটা তো আমি বলছি, সেই কথাতেই বলছি। সেই জন্য যে মানুষটাকে আমি গ্রিক সভ্যতায় যে মানুষটাকে আমি দেখেছি, সেই মানুষটাকে আমি আজকে নিউ ইয়র্কে দেখতে পাবো না। যে মানুষটাকে আমি ইজিপশিয়ান সভ্যতায় যে মানুষটাকে দেখেছি, যে কর্মীকে দেখেছি, যে শিল্পীকে দেখেছি, আমি আজকে তাকে দেখতে পাবো না। তাকে বদলাতে হয়েছে। এই বদলানোর জায়গাটা কোথা থেকে হচ্ছে? বদলানোর জায়গাটা আসছে এখান থেকে, যে শিল্পী যেভাবে কাদা থেকে আস্তে আস্তে প্রতিমা বার করছে। এই যে দুর্গা প্রতিমা, মূল জিনিসটা খড়, এবং এটা কাঠ, খড় আর মাটি, তো থাপড়া থোপড়া দিয়ে ইত্যাদি তো করা হচ্ছে। প্রকৃতিও ঠিক তেমনি একটা বিশাল, হ্যাঁ, প্রকৃতিও একটা বিশাল একটা ওই রকমই জিনিস, যে এই মানুষ নামক জড় পদার্থকে থাপড়ে থুপড়ে পরিষ্কার করে যুগের পর যুগ বদলে 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 নিয়ে আসা হচ্ছে। স্যার, মানে নলেজ, তথ্য প্রবাহকে মানুষকে বদলে দিল না সমাজ বদলে দিল? নলেজ আর তথ্য প্রবাহ আলাদা করে দেখার কোনো ব্যাপার নেই। আমি আরেকটা অ্যাড করব, হ্যাঁ, নাকি সম্পর্ক বদলে দিল? হ্যাঁ, হ্যাঁ, সম্পর্কটা একটা বড় বিষয় বলছি, আস্তে আস্তে কথাটা আসছে। হ্যাঁ, এটা তো কে কাকে বলার তো কোনো ব্যাপার নেই।
যদি আমি মূল যে জায়গাটা বলেছি সেটা হচ্ছে জড়জগৎ, প্রকৃতি, Knowledge, জ্ঞান, প্রকৃতি, প্রকৃতি, সেখান থেকে প্রাণ, সেখান থেকেই জ্ঞান যদি সেখান থেকে প্রাণ হয় সেখান থেকেই বুদ্ধি, সেখান থেকে যদি বুদ্ধি হয় সেখান থেকে আবেগ, সেখান থেকে জিজ্ঞাসা, হৃদংসা, সব কিছু। আবার সেইখান থেকে ভালোবাসা, বাৎসল্য, সেইখান থেকে মানুষের নির্মমতা, সেইখান থেকে মানুষের শিল্প খুঁজতে হবে। এই বিবর্তনটাই তো বুঝতে হবে আর কি। সেই জন্য বলছি যে আজকে মানুষের এখানে যে পৌঁছানোর মধ্যে, অর্থাৎ মানুষের স্বভাবের মধ্যে একটা বাধ্যতার ব্যাপার আছে আর কি। এই বাধ্যতাই তাকে, তাহলে যেটাকে আমরা ইনস্টিংক্ট বলি, আমরা নানা রকম নাম দিয়ে থাকি আর কি। মানুষের মধ্যে ইনস্টিংক্ট আছে, মানুষের মধ্যে প্রচুর রকমের মানে এমন পদার্থ আছে যেগুলোর উপর মানুষের কোনো হাত নেই, হ্যাঁ, নিষ্ঠুরতা। এবং সেদিক থেকে বলতে গেলে মানুষের নিষ্ঠুরতা, মানুষের সহযোগিতা এবং দয়া, দুটোর মধ্যে কোনো গুণগত পার্থক্য করা যাবে না, একই জিনিস। অর্থাৎ দোষারোপ করা যাবে না, না এটা দোষারোপ করা যাবে না। দেখো আমার কথাটা চিন্তা করো, যে মানুষকে যদি তুমি বলো যে জিজ্ঞাসা আছে তার, তাহলে একই রকমভাবে আমি এটাও বলতে পারি সন্তানের প্রতি তার বাৎসল্যও আছে, তাই না? দুটোর মধ্যে পার্থক্য কী? বলো যে পার্থক্য কিছুই নয়। পরবর্তীকালে আমরা সমাজে ও রাস্তায় বসবাস করেছি, পার্থক্যগুলো আমরা করে নিয়ে বলেছি একটা ভালো একটা মন্দ। তারপর আমি কি স্যার ধরে নিব তাহলে যে মানুষ নিয়ে আপনার মধ্যে কোনো অস্বস্তি নেই? কোথাও কোনো অস্বস্তি নেই একেবারে না। মানুষের ধরন, আমি বুঝতে পেরেছি যে মানুষ, আমি মজার শেষ কথা যেটা বলছি, মানুষ 95% বদলে তাকে উপযোগী করে নেওয়া যাবে, 5% মানুষকে বদলানো যাবে না। কিন্তু বদলানোর প্রশ্ন আসছে কেন? বদলানোর প্রশ্ন আসছে এই জন্যে যে একসঙ্গে বাস করতে হচ্ছে যে। কিন্তু আপনি তো ওই যে এটা একটা ন্যাচারাল ফ্লো। হ্যাঁ, মানুষ তো স্যার ন্যাচারালি না ন্যাচারাল ফ্লো তো নয়, ন্যাচারাল ফ্লোর মধ্যে তৈরি হয়ে যাচ্ছে শেপগুলো যে তৈরি হচ্ছে। ন্যাচারাল ফ্লো বললে তো হবে না, ন্যাচারাল ফ্লো বললে তো আমি প্রকৃতির উপরে, প্রকৃতিও আবার আমাকে বলছে, যদি শুধু প্রকৃতির মধ্যে থাকতো তাহলে তাও নয়, কারণ প্রকৃতি আমাকেই সেই ক্ষমতা দিয়েছে যা দিয়ে আমি প্রকৃতিকে পরিবর্তন করতে পারি। কিন্তু স্যার এখন যদি প্রশ্ন করি যে তার মানে এই যে পিতামাতার দায়বদ্ধতা, শিক্ষকের দায়বদ্ধতা, হ্যাঁ, সমাজের দায়বদ্ধতা, তার মানে এই প্রশ্নগুলো তো আসে না তার মানে? আসবে নিশ্চয়ই, কেন আসবে না? সেইগুলোতে আসবে। কারণ এই যে বদলগুলো হচ্ছে, এই বদলগুলোর মধ্যে যেমন বাধ্যতার ব্যাপারটা আছে, পরস্পর মজাটা হচ্ছে এইখানটায়, এটা কি স্যার শুধু সম্পর্কের বাধ্যতা? সব দিক থেকে বাধ্যতা। শোনো, মানুষের প্রত্যেকটার মধ্যে একটা স্ববিরোধিতা আছে, অর্থাৎ কন্ট্রাডিকশন আছে, এবং এই কন্ট্রাডিকশন শেষ পর্যন্ত ঠিক ওই মার্ক্সীয় তত্ত্বের মতো আর কি। একটা থিসিস আছে, একটা অ্যান্টিথিসিস আছে, একটা সিনথেসিস আছে। কাজে মানুষের মধ্যে সেই জন্যে দেখো তুমি মানুষের মধ্যে জিজ্ঞাসা আছে, এবং সেই সঙ্গে সঙ্গে সন্তান বাৎসল্য আছে না? আচ্ছা, মানুষের মধ্যে চরম স্বার্থপরতা আছে, আমি আমারটা দেখবো আর কাউকে দেখবো না, কিন্তু একই সঙ্গে থেকে যৌথভাবে বসবাস করতে হয়। আমি আমার জামাটা আমি তৈরি করতে পারি না, আমার খাদ্য ফসলটা আমি তৈরি করতে পারি না। কাজেই মানুষের মধ্যে সেটাও একটা বাধ্যতা যে ও বাবা লিভ টুগেদার, একসঙ্গে থাকো। একসঙ্গে না থাকলে মানুষ বাঁচতে পারবে না। এই যে রাষ্ট্র তো ধরে নেওয়া যেতে পারে, একটু আগে যে কথাটা হচ্ছিল যে প্রকৃতিই যদি সব কিছু হয়, তাহলে মানুষ রাষ্ট্র তৈরি করলে কেন? সেই জন্য তো দার্শনিক খুব বিপদে পড়ে এই প্রশ্ন তুলেছে যে রাষ্ট্র শুরু কেন হলো। তখন একজন বলল যে মানুষ সম্পূর্ণ তো ন্যাস্টি শর্ট জীবনযাপন, ব্রুটিশ, এই শব্দটা হবস বলেছেন, ন্যাস্টি শর্ট ব্রুটিশ, যে প্রকৃতিগতভাবে মানুষ সম্পূর্ণভাবে একেবারে আত্মস্বার্থ এবং একমাত্র নিজের টিকে থাকা ছাড়া আর কোনো দিকে তাকাবে না। এই রকম জায়গা থেকে কোনো রাষ্ট্র তৈরি হওয়া সম্ভব নয়, তাই না? কিন্তু দেখছি যে এইটা যদি চালানো যায় তাহলে তার নিজের অস্তিত্বই থাকে না, পরস্পর মারামারি কাটাকাটি মরে যাবে মানুষ। অতএব সে বলছে কি যে তাহলে আমাকে, আমার শাসন করার আমার যে অধিকার সেটা আমি তোমাকে দিলাম। আর একজন সে বললে, ওই লোকটা কি বললো, আমি তোমাকে দিলাম বলে একটা লোক দাঁড় করালো, যে লোকটা হচ্ছে সর্বশক্তিমান, সকলের শক্তি পেয়েছে, আর সেটার বাইরে বাকি যারা, তাদের কারো কোনো ক্ষমতা নেই। হি ইজ দ্য সাধারণ। এইটা হচ্ছে হবসের কথা। এইভাবে সমাজটা তৈরি। আমি এ তত্ত্ব নিয়ে আরও অনেক আলোচনা করতে পারি, সেটা আলোচনা করা বড় কথা না, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে তাহলে রাষ্ট্র এভাবে তৈরি হওয়ার মধ্যে এই আত্মস্বার্থের মধ্যে অপরের স্বার্থ না দিলে আত্মস্বার্থ হচ্ছে টেকে না, এইটা না বোঝা পর্যন্ত মানুষ সমাজ তৈরি করে। হ্যাঁ, আমি বাঁচতে চাই, কিন্তু অপরকে বাঁচতে না দিলে আমিও বাঁচবো না। তাহলে অর্থাৎ জিনিসটা অত্যন্ত নিষ্ঠুর একটা জিনিস। আমিই বাঁচতে চাই, একথা সত্যি,
কিন্তু আমিই বাঁচতে পারবো না যদি অপরকেও বাঁচতে না দেয়। এইভাবে সংগঠন তৈরি। যদি লাইট চলে যাচ্ছে আমি সরাসরি কিছু প্রশ্ন করবো। বলো করো। তার মানে কি স্যার মানুষকে আত্মঘাতী? হ্যাঁ হ্যাঁ, মানুষকে আত্মঘাতী? মানুষ আত্মঘাতী কিনা নিশ্চয়ই এক কথায় বলা যাবে না যে মানুষ আত্মঘাতী, কখনো বলা যাবে না। হ্যাঁ, যে বলে সে ভুল বলে, মানুষ আত্মঘাতী। মানুষ কখনো কখনো আত্মঘাতী হয়, মানুষ কখনো কখনো আমার কাছে মনে হয় কি যে মানুষ যে সমাজটা এবং সংগঠনটা তৈরি করেছে, তৈরি করার পরে এই তৈরি করার জায়গাটাতে মানুষের কিন্তু সক্রিয়তা আছে। অর্থাৎ মানুষকে সত্যিকারের অর্থে একসঙ্গে বসবাস করা এটা কিন্তু সম্ভব। আমরা সেই জন্য আইন করেছি নাকি, আমরা আইন করেছি, প্রতিষ্ঠান করেছি। এগুলোর উদ্দেশ্য কী? রাষ্ট্র করেছি। এগুলোর উদ্দেশ্য কী? মানুষ যাতে থাকতে পারে, এই প্রজাতিটা যাতে পৃথিবীতে টেকে থাকে। গড়পড়তে দেখলে ওইটা তার স্বাধীনতার বিপক্ষে গেল না, পুরোপুরি বিপক্ষে গেল না, তাহলে পরবর্তীকালে সে আবদ্ধ। চেইন, তার চেইন কি? সমাজ, প্রতিষ্ঠান, অন্য মানুষের অবস্থান। একা নয়তো আমি লিমিটেড হয়ে যাব যদি আমি একা পৃথিবীতে আছি। যে মুহূর্তে তোমার জন্ম হলো, আই এম লিমিটেড বাই ইউ। বুঝতে না, এরা গভীরভাবে সমস্ত চিন্তাগুলো করেছে। এগুলো চিন্তাগুলো আজকে বাংলাদেশ ওষুধের প্রশ্নগুলো তো স্বাভাবিক প্রশ্ন যে আচ্ছা তাই বাংলাদেশে আজকে এরকম অবস্থা কেন? হ্যাঁ, বাংলাদেশে কি মানুষ ইচ্ছা করে খারাপ হয়ে যাচ্ছে তা কেন? তাহলে তো শেষ। তাহলে যদি বলো বাংলাদেশের মানুষ খারাপ হতে বাধ্য, তাহলে বসে থাকো, তাহলে কিছু করো কেন? তুমি যদি এইটাই না মনে করবে যে মানুষের সমাজটাকে ব্যাধিহীন করা যেতে পারে, তবেই তো তুমি পলিটিক্স করবে, তবেই তো তুমি অর্থনীতি সম্বন্ধে কথা বলবে, না কি বলো? তাহলে মানুষকে পজিটিভ অ্যাটিটিউড না নিলে মানুষ সমাজ রাষ্ট্রে কেন বসবাস করতে পারে? তো এটা ভাবতে পারছে না কেন? ভাবতে পারছে না, এই জন্য বলছি যে মানুষের এই যে সংগঠনটা এই মুহূর্তে তুমি যে দাঁড় করিয়েছে আর কি, এতে না ভেবে, সমাজের কথা না ভেবে কিছু সংখ্যক মানুষ যেমন করে খুশি সমাজের উপরে দাপট স্থাপন করতে পারে, এই জায়গাটা তৈরি হয়েছে সেই জন্য। কিন্তু সমাজবদ্ধভাবে কি বাংলাদেশের স্বপ্ন দেখে মানুষ? বাংলাদেশের মানুষ আচ্ছা 16 কোটি লোক খেয়ে রাতে কোন স্বপ্ন দেখছে তুমি বলতে পারবে? তবে একটা কথা কিন্তু বলেছে যেটা খুব পয়সা হয়েছে, এটা সবিরোধী। হ্যাঁ, সবিরোধী তো আছে তো মানুষের। এটাই তো কাল। আমার মনে হয় স্যার মানুষের, আমি যদি এইভাবে বলি যে মানুষের আসলে কালটা হচ্ছে সব মানে সফল না, কিন্তু একটা কথা হচ্ছে যে মানুষ সবিরোধী হোক আর যাই হোক, সে কতটা সমাজবদ্ধ হবে এই কথাটা খেয়াল করে, এইটা আমার বলবার কথা। তাহলে আমাকে হতাশাবাদী বলবে না। হ্যাঁ, আমি হতাশাবাদী নই, আমি এনভায়রনমেন্টালিস্ট নই। এনভায়রনমেন্ট মানে কি? মানুষের নিজের কোনো স্বভাব নেই, পরিবেশ তাকে যা করে দেয় সেটাই হয়। হ্যাঁ হ্যাঁ, এনভায়রনমেন্ট অর্থাৎ মানুষের নিজস্ব কোনো স্বভাব নেই। ম্যান হ্যাজ নো আলটিমেট নেচার। মানুষ পরিবেশ যা করে দেয় তাই হয়। দিস ইজ ট্রু, বাট টু সাম এক্সটেন্ট ট্রু। দেয়ার আর এলিমেন্টস যেখানটায় মানুষের এনভায়রনমেন্টটা ধরতে পারে না। এইটাকে নাম বলা যায় বেসিক হিউম্যান নেচার। বেসিক হিউম্যান নেচারের মধ্যে বেসিক হিউম্যান ভ্যালিউজও আছে। আমরা যে ভালো আর মন্দ ভাগটা করি, এটা কিন্তু আজ থেকে করি না, চিরকাল করে এসেছি। যখনই মানুষ সচেতন হয়েছে তখনই সে দিস ইজ গুড, দিস ইজ ব্যাড, দিস ইজ গুড। কিন্তু তুমি যদি ভালো করে চিন্তা করে দেখো, তাহলে আলটিমেটলি গুড আর ব্যাডের মধ্যে কোনো তফাৎ কিন্তু নেই। সব কি এক মানুষের সবার মধ্যেই পড়ে। মানুষের প্রকৃতির মধ্যে নিষ্ঠুরতা আছে, ভালোবাসা আছে। কিন্তু এই মুহূর্তে স্যার যদি কোনো একটা মানুষের সাড়ে সর্বনাশ হয়ে যায় স্যার, হ্যাঁ, সেটি সব কথাবার্তা যুক্তির কাছে কোনো ভ্যালু নেই স্যার। মানে একটা মানুষের কারণ একটা মানুষের সাড়ে নাই। সর্বনাশ। না, আমি তো সেই জন্য বলি যে যুক্তি হয়ে গেল বলে এই জন্য নাই যে তুমি যে তার না থাকার পথ করে দিয়েছো। তুমি যদি বলো যে 10টা পথ আছে, হ্যাঁ, তুমি এই 10টার মধ্যে এই 9টা হচ্ছে তোমার একদম বাজে পথ, এই একটা খুব ভালো, তুমি ওই পথটা দিয়ে যাও, সে যাবে? তুমি তা কী করতে পারো? 9টা পথের মধ্যে যে পথটা ভালো সেইটা খোলা রাখলে, আর বাকি যে পথগুলো আছে সেগুলো প্রত্যেকটা ও মাথায় কাঁটা দিয়ে দিলে, দেখো। কাজেই বাধ্যতার ব্যাপার আছে। তুমি ইফ আর অ্যালাউড টু ডু রং, রাষ্ট্র যদি তোমাকে অ্যালাউ করে বদমাইশি করার জন্যে, তাহলে সে করবে না কেন? তুমি ধরে নাও ওইটা। ভিটগেনসন একটা অদ্ভুত কথা বলেছিলেন যে মানুষ যদি মিথ্যা কথা বলে পার পায়, তাহলে তার সত্যি কথা বলার দরকার। মানুষ যদি মিথ্যা কথা বলে পার পায়, তাহলে সত্যি কথা বলবে কেন? এখন আমি যদি অন্য লোকে খুন করে টাকা পয়সার
লুট করতে পারি, আমি যদি অন্য লোককে খুন করে ক্ষমতা পেতে পারি, যদি আমাকে বাধা দিতে না পারে, সমাজ সংগঠনে যদি এমন আলগা হয় যে সেটা করতে পারছে না, তাহলে আমি করবো না কেন গো? তোমরা মানুষ ভালো হওয়া উচিত, এইসব কথা ছেড়ে দাও। সব জায়গায় গিয়ে বলে আজ আমরা এইটা বুঝে, এই গালে চর বাড়তে ইচ্ছে করে। কিন্তু স্যার প্রথম আলো বলছে বদলে যেতে। হ্যাঁ ওই তো বলবে, কি বদলাবে? এই কি বদলাবে? আমি প্রথম আলো কোনো বদলানোর অনুষ্ঠান আজ পর্যন্ত চাইনি। বদলে দাও, বদলে দাও, কেন বদলাবে? কি বদলাবে? আরে আশ্চর্য কথা। আমি হাসানাই দিল, হ্যাঁ, আমি বদলে দিয়ে কী হবো? আমি তো বলি যে আমি বেশ আছি এবং আমি ঠিক পথেই আছি, আমার আর বদলানোর দরকার নেই। তোমরা বরং যারা প্রতিদিন একটা করে নতুন নতুন রং ধরছো, তোমরা ওই রং ধরাটা ছাড়ো। তাহলে তুমি শোনো, আলটিমেট কথাটা হচ্ছে এই সমাজ অসুস্থ হওয়ার কারণ হচ্ছে সমাজ সংগঠনের ভিতরেই সেটা রয়েছে। যে পদগুলো, হ্যাঁ, রাষ্ট্র কিনা আছে, ওই রাষ্ট্রই, রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র তো হতে পারে হ্যাঁ, রাষ্ট্রযন্ত্র। রাষ্ট্র একটা অস্পষ্ট একটা ধারণা মাত্র। প্রতি মুহূর্তে তাকে কংক্রিট দেখতে গেলেই রাষ্ট্র পরিচালনা অর্থাৎ ক্ষমতা কোথায় আছে, পাওয়ার কোথায় আছে, সেই পাওয়ার যে ব্যক্তির উপর আছে সে তাকে দেখার দরকার নেই, যে পার্টির উপর আছে তাও দেখার দরকার নেই। দেখতে হবে পুরো রাষ্ট্রের জায়গা থেকে কাদের হাতে আছে। তখন তুমি দেখবে যে এই যারা রাজনীতিবিদ তারা কার সেবক। তখন দেখবে যে মাফিয়ার সেবক, এরা মাফিয়াদের সেবা করার জন্যই রাষ্ট্রের পরিচালনা। স্যার নির্বাচন করে তারা এসছে, হ্যাঁ, নির্বাচন করা, মুক্ত মানুষ, স্বাধীন মানুষের নির্বাচন আর বাধা মানুষের নির্বাচন আলাদা। আমি যদি খেতে পাই, আমাকে যদি কেউ আটকাতে না পারে, আমি যদি ঠিকভাবে চলতে পারি, তাহলে আমাকে সে যদি বলে যে অমুককে ভোট দাবি দেবো। আর আমার চেতনার মানটাকে একবারে মাটির তলায় মিশিয়ে রেখে দিয়েছো, কোমরটাকে ভেঙে রেখে দিয়েছো, একবেলা খাবার বেশি অন্য জায়গায় খাবার, শ্রম বিক্রি করার কোনো জায়গা নেই। তাকে যদি বলে যাও কেন ভোট দেয় দেবে না। যে নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন, আমি যে জায়গা থেকে বলছি সেই জায়গায় গণতান্ত্রিক নির্বাচন মোটামুটি আমাদের এই সমস্ত দেশগুলোতে যেভাবে হচ্ছে এবং সত্যি করে হয়তো গোটা পৃথিবীতে যেভাবে গণতান্ত্রিক নির্বাচন হয়, এর চেয়ে ফাঁকিবাজি আর কিছু হতে পারে না। কারণ এর সঙ্গে অসহযোগিতা, এর সঙ্গে সহযোগিতা সম্ভব। কিসের? এর সঙ্গে দারিদ্র সহযোগিতা করে, এর সঙ্গে লুণ্ঠন সহযোগিতা করে। তাহলে যে গণতন্ত্র একই সঙ্গে লুণ্ঠন, তারপরে পরশাপহরণ, তারপর নির্যাতন, তারপরে শ্রম শোষণ, এইটার সঙ্গে সহ অবস্থান করতে পারে, বুঝতে পেরেছ? তাদের মধ্যে সঙ্গম হয় এবং সংগ্রামে যে সন্তান উৎপাদন হয় তারা এইরকমই সন্তান হবে। আমার কাছে কড়া কথা শোনো, বুঝতে পেরেছ? কাজে আজকে তুমি এই কথা জিজ্ঞেস করো না যে মারা কেন বোঝে, মাদের বোঝবার গরজ, তাদেরকে কম্পেল করেছো তুমি ওরকম করতে। কে করেছে? কই যে মুহূর্তে প্রশ্ন করবো, কই 10 বছর আগে ছিল না তো, কই 20 বছর আগে ছিল না তো, তাহলে মারা আপডেট ওরকম হয়ে গেল নাকি? ওয়াজ দ্যার এনি কম্পালশন? কোথায় হলো স্যার? মানে আমি যদি ভাবে বলি স্যার যে কি যে এই মানুষ পলিটিক্যালি ইনকারেক্ট হতে শুরু করলো কখন? যখন দেখলো যে একটা যে মানুষটা যাকে আমরা বুদ্ধিবৃত্তির দিক থেকে অনেক উচ্চমানের মানুষ মনে করি, তিনি যখন মুখে যারা বলছেন কাজে সেটা করছেন না, সেখান থেকে এই তোমাদের এই ধারণার ধরনটাই কিন্তু ভুল। এই ধারণার ধরনটাই ভুল, একেবারে ভুল। তিনি করবেন কেন? আমি বলবো যে আমি করবো কেন বলো? আমার উপর কী দায়? আমার উপর কি আল্লাহর নাজিল হয়েছে যে তুই না করলে তুই রক্ত উঠে মরে যাবি? করবো কেন বলো? যে কি করতে তাকে বাধ্য কর যদি, অর্থাৎ মানুষের মধ্যে কম্পালশন তৈরি করার ব্যাপার আছে। অর্থাৎ এখানে এগেইন মানুষের মধ্যে বৃত্তির ব্যাপার আছে। এই আজকের এই রাষ্ট্র গোটা পৃথিবীতেও বটে, বাংলাদেশেও বটে। কম্প্রোমাইজ স্যার, এটা শোনো, না না আপোষ নাকি? না না না, কার কোনো আপোষ টাপোষ কিচ্ছু না। শোনো, আমি তোমাকে বলি, এটা নিষ্ঠুরভাবে যারা রুল করে, যারা ক্ষমতাটা পেয়েছে, যারা আমার দেশে আরও কষ্ট করে বলবে। আমার দেশে তো তাহলে বলা যেতে পারে যে ব্যবসায়ী শ্রেণী, বুঝতে পেরেছ, আমাদের ধনী শ্রেণী, আমার দেশের শিল্পপতি শ্রেণী, এই যে বৃত্তটা, এই বৃত্তটার মধ্যে ক্ষমতাটা আছে। এই বৃত্তটা তাদের সুবিধা মতো রাষ্ট্রটাকে সাজিয়ে নিচ্ছে। তারা একরকম মানুষ আর অন্যরা আরেক রকম। একদম। তোমার সংস্কৃতি, তুমি যে বলো এই যে লোক সংস্কৃতি, মানেটা কি? কেন বলো সেটা? কেন লোক সংস্কৃতি সমান নয় কেন? তাহলে তো উই স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, আমরা আলাদা ভাষা বলি। আমার গ্রামের মানুষ যে বাংলাটা বলে ও বাংলা আমি বলি না, বুঝতে পেরেছো?
আমার গ্রামের মানুষ যে সংস্কারগুলো আছে, যে চিন্তাগুলো আছে, আমার সেটা নাই। সো উই আর টোটাল ডিফারেন্ট। তাই এই ডিফারেন্সগুলো হয়েছে কী করে? সমাজের সংস্থানের জন্য, সমাজের বিন্যাসের জন্যই। এই জন্যে যদি বলে মানুষ কেন ভালো হলো না, যে মানুষকে আমরা অনেক বড় মানুষ মনে করেছি সে কেন দায়িত্ব পালন করলো না, আরে তার কি দায়িত্ব পড়েছে রে বাবা? বরং তুমি এইটা বলো, সমাজ কেন একটা নির্দিষ্টভাবে সুস্থ রাখার জন্যে মানুষ যাদেরকে দায়িত্ব দিয়েছে যে সমাজটাকে তোমরা ঠিক মতন চালাবে, দায়িত্ব দিয়েছে, তারা নিজেরাই বলে যে আমরা জনগণের দ্বারা নির্বাচিত, অথচ তারা স্বার্থটা যখন দেখে তখন দেখা যায় যে 5%-এর স্বার্থ দেখে, 95% স্বার্থ দেখে না। তাহলে আমি কেন বলবো না যে রাষ্ট্রটা তৈরি হয়েছে ফর দ্য 5% পিপল? অ্যান্ড হ্যাঁ, তোমার ধরো তোমার মানে যাকে বলা যায় যে তীব্রতম শোষণ 95%-এর উপর করার জন্যে। তারপর তুমি উন্নতি বলছো, উন্নতি তুমি আলটিমেটলি দেখবে যে ওখানে তুমি বলো যে আগে তো আমি মুড়ির ট্রেনে চলতাম, গাড়িতে বাসে চড়তাম না, এখন কি সুন্দর বাসে চড়তাম। উন্নতি হয়নি? সাধারণ জনগণ বাসে উঠছে না? আরে হ্যাঁ বাবা উঠছে, কিন্তু এই বাসটা এলো কী করে? আর বাসটা এলো বলে রাস্তাটাও করতে হয়েছে। হ্যাঁ আচ্ছা, রাস্তাটা করতে হয়েছে, বাসটাকে আসতে হয়েছে, তারপর বাসওয়ালারা ব্যবসা করছে, রাষ্ট্রওয়ালা ব্যবসা করছে, রাষ্ট্র যাদেরকে ক্ষমতা দিয়েছে। এই যে আজকে এক গাদা ব্যাংক তৈরি করেছে, রাষ্ট্র এখানে জড়িত নয়? আজকে এই যে শিক্ষা ব্যবস্থাটা, এই শিক্ষা ব্যবস্থা এইখানে নিয়ে আসা ফেলার জন্য আমি তো এই শিক্ষায় শিক্ষিত হইনি। শিক্ষকরা যদি তাদেরকে সহযোগিতা না করতো তাহলে তো এটা হতো না। কারা কেন করবে তারা? তোমাকে আমি বলছি যে তুই আমার বাড়িতে ঢোক বলে আমি 4 ফিট একটা দরজা করেছি, এই তুমি কি করবে? তুমি 6 ফিট লম্বা মানুষ, আমার ঘরে ঢোকার দরজা হচ্ছে 4 ফিট, তোমার মাথা নিচু করতে হবে না তোমাকে? তুমি কেন এটা বলো? এই উল্টো চিন্তাটা তোমরা কেন, যে ছেলেগুলো বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলো ভালো হতে পারে না? আমি বলে তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে কেন? তারা রাস্তায় ছিনতাই করছে কেন? আর তুমি তাদেরকে কাজ দিয়েছো? এই রাস্তাটাতে কাজ দিয়েছো, তুমি আগে কাজ দাও, দিয়ে বলো যে এই যে এইটা তোমার নির্দিষ্ট কাজ, এইটা করে তুমি জীবিকা নির্বাহ করতে পারবে। করার পরে যদি সে কিছু করে, সঙ্গে সঙ্গে তাকে শ্যুট করে মেরে ফেলো। দেখো তো যাই কিনা। তুমি রাস্তা আমার কথা তো রাস্তা বন্ধ করে দেবে। হ্যাঁ, মানলে তো স্যার রাস্তা বন্ধ করে দেবে। কারা? হ্যাঁ, রাস্তা বন্ধ করে, তাই তো করে দিতে হবে। আমি তো ঢাকাকে বলি যে ঢাকায় এত গাড়ি কেন, এত গাড়ি কেন, কার জন্য? রাস্তায় একটা লোক। তোমরা একটু পায়েস খেলে কেন? আমি খেলাম। এই পায়েস খাও তোমরা, ওই যে পেয়ে দিয়েছে, প্লেট দিয়েছে তো। না, পায়েসটা ভালো, ফ্রিজে খাও। হ্যাঁ, পায়েসটা বোধহয় মন্দ না, ভালোই হয়েছে।